আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে হামলা করলে ট্রাম্পের জয় যে কারণে সহজ হবে না। সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের সর্বদা যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে। ইরানের ২৭ প্রদেশে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, ১০ দিনে নিহত অন্তত ৩৬। যুদ্ধের প্রস্তুতি, নাগরিকদের সম্পত্তি ব্যবহারের আগাম নোটিশ দিচ্ছে নরওয়ে। কুর্দিদের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ইরানে হামলা চালানোর বিষয়টি বর্তমান বিশ্ব রাজনীতিতে একটি অত্যন্ত জটিল এবং স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের আসন্ন রাজনৈতিক কৌশলের ক্ষেত্রে এটি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। অনেকেই মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প যদি পুনরায় ক্ষমতায় এসে ইরানে সামরিক হামলার সিদ্ধান্ত নেন, তবে তার রাজনৈতিক বিজয় মোটেও সহজ হবে না এবং এর পেছনে বেশ কিছু শক্তিশালী ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ বিদ্যমান রয়েছে। প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতি এখন একটি নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং যে কোনো ধরনের বড় মাপের যুদ্ধ মানেই হল তেলের দাম আকাশচুম্বী হওয়া, যা সরাসরি সাধারণ আমেরিকান নাগরিকদের পকেটে টান ফেলবে। আমরা জানি যে ট্রাম্প সবসময় আমেরিকা ফার্স্ট নীতির কথা বলেন, যেখানে তিনি বিদেশের মাটিতে আমেরিকান সৈন্যদের রক্ত এবং অর্থ ব্যয় করার বিরোধী ছিলেন। তাই হঠাৎ করে ইরানের মতো একটি শক্তিশালী দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়া তার সেই পুরনো অবস্থানের পরিপন্থী হতে পারে, যা তার সমর্থকদের মধ্যে দ্বিধা তৈরি করতে পারে। দ্বিতীয়ত, ইরান কোনো ছোট দেশ নয় এবং তাদের সামরিক সক্ষমতা ও আঞ্চলিক মিত্রদের নেটওয়ার্ক অত্যন্ত শক্তিশালী, যার ফলে একটি সীমিত হামলাও শেষ পর্যন্ত একটি ভয়াবহ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যা ট্রাম্পের জন্য সামলানো কঠিন হয়ে পড়বে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে মধ্যপ্রাচ্যে একটি নতুন যুদ্ধ মানেই হল বিশ্ববাজারে অস্থিতিশীলতা, যা ট্রাম্পের অর্থনৈতিক সংস্কারের পরিকল্পনাকে বাধাগ্রস্ত করবে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো এখন নতুন কোনো বড় যুদ্ধে জড়ানোর পক্ষে নয়, কারণ তারা ইতিমধ্যে ইউক্রেন সংকট নিয়ে হিমশিম খাচ্ছে। ট্রাম্প যদি একতরফাভাবে কোনো পদক্ষেপ নেন, তবে আন্তর্জাতিক মহলে তিনি একঘরে হয়ে পড়তে পারেন, যা তার বৈদেশিক নীতিকে ব্যর্থ হিসেবে প্রমাণ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেটে সাধারণ মানুষের মধ্যে যুদ্ধবিরোধী মনোভাব এখন আগের চেয়ে অনেক বেশি প্রকট। বিশেষ করে তরুণ প্রজন্মের ভোটাররা যুদ্ধের পরিবর্তে উন্নয়ন এবং স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আপনি যদি আমাদের এই বিশ্লেষণমূলক প্রতিবেদনটি পছন্দ করে থাকেন, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুদ্ধের খরচ মেটাতে গিয়ে যদি দেশের ভেতর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, তবে সেটি ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নামাতে পারে, কারণ ভোটাররা শেষ পর্যন্ত তাদের জীবনযাত্রার মান দিয়েই সরকারকে বিচার করে। ইরানের ভৌগোলিক অবস্থান এবং তাদের মিসাইল টেকনোলজি আমেরিকার জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ, যা কোনো সহজ বিজয় নিশ্চিত করে না, বরং একটি দীর্ঘমেয়াদী সংঘাতের ইঙ্গিত দেয়, যা ট্রাম্পের রাজনৈতিক কেরিয়ারের জন্য আত্মঘাতী হতে পারে। সার্বভৌমত্ব রক্ষা করা যে কোনো স্বাধীন রাষ্ট্রের জন্য অস্তিত্বের প্রশ্ন, এবং এই পবিত্র দায়িত্ব পালন করতে হলে দেশের সেনা সদস্যদের সর্বদা সর্বোচ্চ যুদ্ধের প্রস্তুতি রাখা ছাড়া কোনো বিকল্প নেই। বর্তমান বিশ্বের পরিবর্তনশীল ভূ-রাজনীতি এবং প্রযুক্তিনির্ভর যুদ্ধকৌশলের এই যুগে দেশরক্ষা কেবল সীমান্তের পাহারার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি এখন সাইবার স্পেস থেকে শুরু করে আকাশসীমা পর্যন্ত বিস্তৃত হয়েছে। সেনা সদস্যদের প্রশিক্ষণে এখন আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা অর্জন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কারণ শত্রুপক্ষ এখন আর কেবল সম্মুখ যুদ্ধে সীমাবদ্ধ থাকে না, বরং তারা নানা ধরনের হাইব্রিড কৌশলে হামলা চালানোর চেষ্টা করে। সার্বভৌমত্ব রক্ষার এই লড়াইয়ে সেনা সদস্যদের মনোবল এবং দেশপ্রেম সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করে। তাই তাদের পেশাদারিত্বের মান উন্নয়ন এবং যুদ্ধের সরঞ্জামাদির আধুনিকায়ন নিশ্চিত করা রাষ্ট্রের প্রধান দায়িত্বের মধ্যে পড়ে। একটি শক্তিশালী সেনাবাহিনী কেবল যুদ্ধের জন্যই প্রস্তুত থাকে না, বরং তাদের এই শক্তিশালী অবস্থানই সম্ভাব্য শত্রুকে আক্রমণ করা থেকে বিরত রাখে, যা শেষ পর্যন্ত শান্তি বজায় রাখতে সহায়তা করে। প্রতিটি সেনাকে মনে রাখতে হবে যে তাদের এক মুহূর্তের অসতর্কতা দেশের অখণ্ডতাকে বিপন্ন করতে পারে। তাই প্রতিনিয়ত কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেদের দক্ষতাকে শানিত রাখতে হবে।
এই প্রসঙ্গে বলা প্রয়োজন যে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার সমন্বয়ে সেনাবাহিনীর সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয় এবং যে কোনো সংকটে দ্রুত সাড়া দিতে সাহায্য করে। আমাদের ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তবে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন এবং নিয়মিত এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি চেপে নোটিফিকেশন অন করে রাখুন। সার্বভৌমত্ব রক্ষায় সাধারণ মানুষের আস্থাও সেনাবাহিনীর উপর অপরিসীম, কারণ জনগণ বিশ্বাস করে যে কোনো দুর্যোগ বা বহিরাগত আক্রমণে সেনাবাহিনী হবে তাদের শেষ ভরসাস্থল। তাই সেনা সদস্যদের এই আস্থার মর্যাদা রাখতে হলে সর্বদা সজাগ এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা আবশ্যক। এই প্রস্তুতির অংশ হিসেবে কেবল শারীরিক সক্ষমতা নয়, বরং মানসিক দৃঢ়তা এবং কৌশলগত বুদ্ধিমত্তারও চরম পরীক্ষা দিতে হয় প্রতিটি জওয়ানকে। বিশ্বের বিভিন্ন দেশের সাথে সামরিক মহড়া এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নিজেদের দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলো কাটিয়ে ওঠাও যুদ্ধের প্রস্তুতির একটি অপরিহার্য অংশ, যা আমাদের সার্বভৌমত্বকে আরও সুসংহত করবে। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি এখন এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে এবং বিক্ষোভের আগুন এখন দেশটির অন্তত ২৭টি প্রদেশে ছড়িয়ে পড়েছে, যা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় গণজাগরণ হিসেবে বিবেচিত হচ্ছে। গত ১০ দিনে এই বিক্ষোভকে কেন্দ্র করে দেশটিতে অন্তত ৩৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এবং বিশ্বজুড়ে এই খবরটি প্রধান শিরোনাম হিসেবে জায়গা করে নিয়েছে। বিক্ষোভের শুরুটা ছোট আকারে হলেও এটি খুব দ্রুত সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশে পরিণত হয়েছে এবং এখন এটি কেবল নির্দিষ্ট কোনো ইস্যু নয়, বরং বৃহত্তর সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের দাবিতে রূপ নিয়েছে। ইরানের বড় বড় শহরগুলো থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানুষ রাজপথে নেমে এসেছে এবং তাদের কণ্ঠস্বর এখন আগের চেয়ে অনেক বেশি জোরালো, যা দেশটির শাসন ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সরকারের পক্ষ থেকে ইন্টারনেট সেবা সীমিত করা এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলেও বিক্ষোভকারীরা দমে যায়নি, বরং দিনের পর দিন রাজপথে তাদের উপস্থিতি বেড়েই চলেছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং বিভিন্ন দেশ ইরানের এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে, যা দেশটির ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে তুলছে। প্রতিটি আন্দোলনের পেছনে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ থাকে এবং ইরানেও তার ব্যতিক্রম ঘটেনি। মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং ব্যক্তিগত স্বাধীনতার মতো বিষয়গুলো এই বিক্ষোভের জ্বালানি হিসেবে কাজ করছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কি মনে করেন, ইরানের এই পরিস্থিতি অদূর ভবিষ্যতে শান্ত হবে? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এবং নিরপেক্ষ খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিক্ষোভ দমাতে গিয়ে যে প্রাণহানি ঘটছে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং এটি সাধারণ মানুষের মধ্যে জেদ ও সংকল্প আরও বাড়িয়ে দিচ্ছে। বিভিন্ন মানবাধিকার সংগঠনের রিপোর্ট অনুযায়ী নিহতদের মধ্যে অনেকেই তরুণ এবং শিক্ষার্থী, যা এই আন্দোলনের যুবনির্ভর চরিত্রকে ফুটিয়ে তোলে। ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং তারা ক্লাসে ফেরার পরিবর্তে রাজপথে থাকাকেই অগ্রাধিকার দিচ্ছে। বর্তমান বিশ্বে তথ্যের অবাধ প্রবাহের কারণে ইরানে কি ঘটছে তা মুহূর্তেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, যা বিক্ষোভকারীদের জন্য এক ধরনের নৈতিক সমর্থন তৈরি করছে। এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেবল শক্তির ব্যবহার নয়, বরং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজাটাই বুদ্ধিমত্তার পরিচয় হতে পারে বলে অনেক বিশেষজ্ঞ মত দিয়েছেন। ইউরোপের অন্যতম শান্ত দেশ হিসেবে পরিচিত নরওয়েতে সম্প্রতি যুদ্ধের আগাম প্রস্তুতি এবং নাগরিকদের সম্পত্তি ব্যবহারের বিষয়ে একটি সরকারি নোটিশ জারি করা হয়েছে, যা দেশটিতে এবং আন্তর্জাতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। নরওয়ে সরকার তাদের নাগরিকদের জানিয়ে দিয়েছে যে কোনো বিশেষ জরুরি পরিস্থিতিতে বা জাতীয় নিরাপত্তার স্বার্থে রাষ্ট্র সাধারণ মানুষের ঘরবাড়ি, যানবাহন এবং অন্যান্য ব্যক্তিগত সম্পত্তি ব্যবহারের অধিকার রাখবে এবং এর জন্য নাগরিকদের মানসিকভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এই ধরনের ঘোষণা সাধারণত যুদ্ধকালীন সময়ে বা বড় ধরনের সংকটের আগে দেওয়া হয়, যা নির্দেশ করছে যে নরওয়ে এবং তার আশেপাশের নর্ডিক অঞ্চল এখন এক অস্বস্তিকর নিরাপত্তার পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ইউক্রেন এবং রাশিয়ার চলমান যুদ্ধের প্রেক্ষাপটে উত্তর ইউরোপের দেশগুলো এখন তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে এবং নরওয়ের এই পদক্ষেপটিও সেই বৃহত্তর পরিকল্পনারই একটি অংশ বলে মনে করা হচ্ছে। সাধারণ নাগরিকদের সম্পৃক্ত করে জাতীয় প্রতিরক্ষা শক্তিশালী করার এই কৌশলটি মূলত একটি টোটাল ডিফেন্স কনসেপ্ট থেকে এসেছে, যেখানে কেবল সামরিক বাহিনী নয়, বরং পুরো দেশ যুদ্ধের মোকাবিলায় অংশ নেবে।
এই নোটিশের ফলে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও জাতীয় স্বার্থে অনেকেই একে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন এবং সরকারও সাধারণ মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করছে যে এটি কেবল একটি আগাম প্রস্তুতিমূলক সতর্কতা। আমাদের এই প্রতিবেদনটি যদি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক দিতে ভুলবেন না এবং প্রতিদিনের গুরুত্বপূর্ণ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। নরওয়ে ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ সদস্য হওয়ায় তাদের যে কোনো সামরিক সিদ্ধান্ত পুরো জোটের জন্যই তাৎপর্যপূর্ণ এবং এই আগাম নোটিশটি রাশিয়ার প্রতি একটি শক্তিশালী সংকেত হিসেবেও কাজ করতে পারে। শীতকালীন পরিবেশ এবং কঠিন ভৌগোলিক বৈশিষ্ট্যের দেশ হিসেবে নরওয়েকে সর্বদা প্রতিকূলতার কথা মাথায় রেখেই পরিকল্পনা করতে হয়, আর তাই নাগরিকদের খাদ্য মজুত থেকে শুরু করে আশ্রয়ের প্রস্তুতি রাখা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। এই নোটিশের মাধ্যমে সরকার মূলত জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে চাচ্ছে, যাতে আকস্মিক কোনো বিপদে তারা আতঙ্কিত না হয়ে সুশৃঙ্খলভাবে রাষ্ট্রকে সহযোগিতা করতে পারে। আধুনিক বিশ্বে নিরাপত্তা নিশ্চিত করা কেবল সরকারের একার কাজ নয়, বরং জনগণের সচেতন অংশগ্রহণই একটি দেশকে সুরক্ষিত রাখতে পারে, যা নরওয়ের এই সাম্প্রতিক পদক্ষেপ থেকে স্পষ্টভাবে বোঝা যায়। সিরিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় ধরনের মোড় হিসাবে দেখা দিচ্ছে প্রেসিডেন্ট আল শারার সাম্প্রতিক সিদ্ধান্ত, যেখানে তিনি কুর্দি সশস্ত্র বাহিনীর সঙ্গে একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। দীর্ঘদিনের সংঘাত এবং রক্তক্ষয়ী যুদ্ধের পর এই সমঝোতা সিরিয়ার অখণ্ডতা রক্ষা এবং দেশটিতে শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি মাইলফলক হিসাবে বিবেচিত হতে পারে। কুর্দিরা সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে একটি বড় শক্তি হিসেবে কাজ করে এবং তাদের সঙ্গে সরকারের এই সন্ধি মূলত ইসলামিক স্টেট বা আইএসের মতো চরমপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার একটি কৌশলগত পদক্ষেপও হতে পারে। প্রেসিডেন্ট আল শারা বুঝতে পেরেছেন যে কেবল অস্ত্রের জোরে দেশকে স্থিতিশীল রাখা সম্ভব নয়, বরং বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি রাজনৈতিক সমাধানে পৌঁছনোই দীর্ঘমেয়াদী শান্তির একমাত্র পথ। এই যুদ্ধবিরতির ফলে সিরিয়ার উত্তরাঞ্চলে জনজীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে এবং মানবিক সহায়তা পৌঁছানোর পথ আরও সহজ হবে বলে আশা করা যাচ্ছে। কুর্দি নেতারাও এই সমঝোতাকে ইতিবাচকভাবে দেখছেন, যদিও তাদের মূল দাবিগুলো অর্থাৎ স্বায়ত্তশাসন বা রাজনৈতিক অধিকারের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে বাকি আছে। তবে যুদ্ধের ময়দান ছেড়ে আলোচনার টেবিলে আসাটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রাপ্তি, যা হাজার হাজার মানুষের প্রাণ বাঁচাতে সাহায্য করবে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই ধরনের সমঝোতা খুবই কমই দেখা যায়, তাই সিরিয়ার এই পদক্ষেপটি প্রতিবেশী দেশগুলোর ওপরও এক ধরনের প্রভাব ফেলবে এবং পুরো অঞ্চলের নিরাপত্তা সমীকরণ বদলে দিতে পারে। আমাদের নিউজগুলো আপনার উপকারে আসলে সাবস্ক্রাইব করে আমাদের কমিউনিটির অংশ হয়ে যান এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। সিরিয়ার এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে তা নিয়ে অনেক সংশয় থাকলেও প্রাথমিক এই চুক্তিটি আন্তর্জাতিক মহলে প্রশংসিত হচ্ছে, কারণ এটি রক্তপাত বন্ধের একটি বাস্তবসম্মত সুযোগ তৈরি করেছে। রাশিয়ার মধ্যস্থতা বা তুরস্কের অবস্থান এই সমঝোতার ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে সেটিও এখন দেখার বিষয়, কারণ সিরিয়ার গৃহযুদ্ধে অনেক বিদেশি শক্তির স্বার্থ জড়িত রয়েছে। পুনর্গঠন প্রক্রিয়ায় সিরিয়ার জন্য অভ্যন্তরীণ ঐক্য এখন সবচেয়ে বেশি জরুরি এবং কুর্দিদের সঙ্গে এই সন্ধি সেই লক্ষ্যের দিকেই একটি বড় পদক্ষেপ। আল শারার এই সিদ্ধান্ত যদি সফল হয় তবে তিনি নিজেকে একজন স্থিতিশীল রাষ্ট্রনায়ক হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং সিরিয়ার দীর্ঘদিনের ক্ষতগুলো নিরাময়ের কাজ শুরু করতে পারবেন, যা দেশটির সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা।